কিছুক্ষণের মধ্যেই দেশের ইতিহাসে ৫৫তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার অর্থমন্ত্রী হিসাবে এবং তার জীবনের এটি কিন্তু প্রথম বাজেট। একই সাথে বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমান সরকারেরও এটি প্রথম বাজেট উপস্থাপন। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময়ে প্রায় ১.৫ বছরের সময়কাল। সেই সময়টিতে এই সংসদ থেকে বাজেট ঘোষণার কোনো সুযোগ ছিল না। সবশেষ বাজেট উপস্থাপন হয়েছিল ২০২৪ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এবং ২০২৪ সালের যেই বাজেট অধিবেশন ছিল সেটি কিন্তু সবশেষ সংসদ অধিবেশন ছিল। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের মাধ্যমে এই তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার ৩-৩.৫ মাসের মাথায় এই বাজেট উপস্থাপন, এবং যেই জনগণের কাছে যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী একই সাথে যে অর্থনীতি, যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য বিশাল আকারের বাজেট প্রস্তাব করা হয়েছে, যেটি কিছুক্ষণ আগে বলতে দুপুর ১২টার দিকে যে মন্ত্রিপরিষদ হয়েছিল, এখানে রেওয়াজ অনুযায়ী এই বাজেটের দিনই সংসদে মন্ত্রিপরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই মন্ত্রিপরিষদের বৈঠকে বাজেটটি অনুমোদন হয়েছে এবং দুপুর ৩টায় এখানে বাজেটটি উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। আপনি জানেন যে বিশাল আকারের বাজেট, যেটি রিপোর্টেও বলছিলেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, ৯,৩৮,০০০ কোটি টাকা, দেশি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, গতবারের বাজেটের তুলনায় প্রায় ১৯% বেশি, এবং একই সাথে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়ও ধরা হয়েছে কিন্তু এবার প্রায় ৭ লাখ কোটি টাকা। আমরা এইসব বিষয়ে জানবো। আমাদের এই বাজেট পর্যবেক্ষণ করছেন আজকে সকাল থেকে এখানে ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। আমরা সাজ্জাদ জাহানের কাছে জানতে চাই যে এবারের বাজেটের আসলে উল্লেখযোগ্য দিকগুলো কি, এবং খাত ভিত্তিক যে অগ্রাধিকার বাজেটে রয়েছে সেটা একটু বিস্তারিত বলবেন। জি, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে এখানে বাজেটকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দেওয়ার জন্য যখন অর্থমন্ত্রী এখানে আসছিলেন, তখন আমরা অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি যে একটি বড় আকারের বাজেট, একটা রেকর্ড পরিমাণ অর্থের বাজেট ধরা হয়েছে, কিন্তু সেই প্রেক্ষাপটে মন্ত্রী আমাদেরকে যেটি অবগত করেছেন যে সরকারের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে সমতাভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য এই বাজেটকে বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন তারা। তো এখানে দেখা গেছে যে ৯,৩৮,০০০ কোটি টাকার যে বাজেট প্রণয়ন করা হয়েছে, প্রায় ৭ লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এনবিআরকে প্রায় ৬ লাখের উপরে রাজস্ব আয়ের সক্ষমতা অর্জন করতে হবে। তবে ধারাবাহিকভাবে আমরা যেটি দেখেছি বিগত সময়ে, এনবিআর সেই লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটা ব্যর্থ হয়েছে। তবে এই ব্যর্থতার ঘাটতি কিন্তু পরবর্তীতে যে সাধারণ জনগণের উপরে বর্তায় অনেকটা, যেমন অভ্যন্তরীণ খাত থেকে এবং কি বৈদেশিক খাত থেকে ঋণ নির্ভর হতে হয় সরকারকে, যা মূল্যস্ফীতিতে একটা ব্যাপক প্রভাব ফেলে। তো আমরা যেটি দেখতে পেয়েছি যে বিগত মে মাসেই মূল্যস্ফীতি যেখানে ৯% উপরে, সেখানে সরকার আগামী ২০২৬-২৭ অর্থ বছরে ৭% রাখার একটি পরিকল্পনা করছে। সেই সাথে দেখা গেছে যে জিডিপির প্রবৃদ্ধিও ৬.৫% নির্ধারণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নানানমুখী চ্যালেঞ্জ রয়েছে, এই সকল চ্যালেঞ্জকে সামনে রেখে সরকারের এই বাজেট কতটা বাস্তবসম্মত হবে, এমন নানা প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন এই বিশাল আকারের বাজেটে যেহেতু রাজস্ব আহরণটা অনেক বড়, ইতিহাসে সর্বোচ্চ, ঘাটতিও রয়েছে অনেক বেশি, 2,43,০০০ টাকা ঘাটতি। আসলে কিভাবে পূরণ করবে সরকার, এবং সেটা আসলে কতটা বাস্তবসম্মত? জি, আপনি যেমনটি বলছিলেন যে এই বিশাল আকারের বাজেটে বিশাল আকারের ঘাটতিও কিন্তু থেকে যাচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির উপর একটি চাপ তৈরি করে। সেই ক্ষেত্রে আমরা বরাবরই যেটি দেখে আসছি যে ঘাটতি পূরণের ক্ষেত্রে সরকারের ঋণ নির্ভরতা বাড়ে। বৈদেশিক সংস্থা থেকে বা বৈদেশিক ঋণ নির্ভরতা অনেক ক্ষেত্রে দেশীয় উৎপাদনশীলতাকে প্রভাবিত করে না, কিন্তু যখন সরকার নিরুপায় হয়ে দেশীয় সংস্থা থেকে ঋণের উপর নির্ভর করে, তা সরাসরি একেবারে মূল্যস্ফীতিতে এবং কি বেসরকারি খাতের বিনিয়োগের উপর প্রভাব ফেলে, যা বেসরকারি বিনিয়োগকে অনেকটা স্তিমিত করে ফেলে, যার ফলে সার্বিক ক্ষেত্রে অর্থনৈতিক প্রগতি অনেকটা বাধাগ্রস্ত হয় বলে আমরা যেটি স্বাভাবিকভাবে দেখে আসছি। এমনিতেই দেশীয় সংস্থাগুলো চাপে আছে, যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, এগুলো ভঙ্গুর অবস্থা। অন্যদিকে আবার করের আওতা বাড়ানো হয়েছে, কিন্তু
কর কিছুটা ছাড় দেওয়া হয়েছে, করের আওতা যে বাড়ানো হয়েছে, তাতে আসলে কি একেবারে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আসলে তাদের উপর কি চাপ বাড়বে কিনা? না, ধন্যবাদ আপনাকে। সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, করমুক্ত আয়সীমা হয়তো আগে 3.5 লাখ ছিল, সেটিকে বাড়িয়ে প্রায় 4.25 লাখ করেছে। বলা যায় যে 3,75,000 কোটি টাকা, 3,75,000 টাকা। তবে এই আয়সীমা বৃদ্ধি করলেও সরকার যে করের পরিধি বিস্তৃত করেছে, অনেকটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর উপরে নির্ভর না থেকে কর জালকে বিস্তৃত করার একটি পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনা অনুসারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে নানান ক্ষেত্রে কর জালকে বিস্তৃত করা হচ্ছে। এটি প্রান্তিক ব্যবসায়ী যারা রয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের উপর একটি বাড়তি চাপ তৈরি করবে বলে আমরা বা বিশ্লেষকরা মনে করছেন। এমন একটি পরিস্থিতি বিরাজ করছে। সাজাদ, একই সাথে যেই খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তার মধ্যে সামাজিক নিরাপত্তা খাত অন্যতম। সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য যে অতি দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে কিছুটা সহনীয় অবস্থায় রাখতে, তাদেরকে স্বস্তিতে রাখতে সরকার যে নির্বাচনী প্রস্তুতি দিয়েছিল, সেটার অনেকগুলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো এই কাজগুলো শুরু হয়ে গেছে। তো এগুলোতে বাজেটে তো একটা বড় প্রভাব পড়বে। সামাজিক নিরাপত্তা খাতে এই যে বাজেট বরাদ্দ করতে হবে, তাতে আসলে এই ঘাটতি বাজেটটা মানে সরকার কিভাবে মেটাবে এবং আরও বেশি ঘাটতি তৈরি হবে কিনা, কিংবা অভ্যন্তরে ঋণের উপর আরও বেশি প্রভাব পড়বে কিনা? না, ধন্যবাদ আপনাকে। এই সরকার একটি, আপনি জানেন যে একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। সেই অর্থনৈতিক দুরবস্থা যখন কাটিয়ে উঠছে, তখনই কিন্তু দারিদ্র্য সীমা নিচে কিন্তু অনেক মানুষ বসবাস করছে, যাদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণও প্রয়োজন রয়েছে। এমন একটি তাগিদের প্রেক্ষাপটে সরকার কিন্তু একটি উদ্যোগ নিয়েছে যে সমাজে অবহেলিত যে জনগোষ্ঠী আছে তাদের নিরাপত্তা নিশ্চিতে একটি প্রণোদনার ব্যবস্থা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই নানা রকম কর্মসূচি। এই সকল কর্মসূচিতে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো সরকার বরাদ্দ রেখেছে, যা হয়তো অন্যান্য বিষয়ে একটি চাপ তৈরি করতে পারে, কিন্তু এই সকল জনগোষ্ঠীকে সমাজের বৈষম্য থেকে দূর করে তাদেরকে একটি স্বস্তিদায়ক পরিস্থিতির জন্য এই জিনিসটি অনেকটা প্রয়োজন অনুধাবন করছেন বিভিন্ন মহল। কিন্তু সেই ঘাটতিটা মেটাতে পারবে তো সরকার? যে বিপুল পরিমাণ অর্থ সামাজিক নিরাপত্তা খাতে দিতে হবে, তাতে অনেকে বলছে যে ঋণের উপর নির্ভরতাটা অনেক বেশি বেড়ে যাবে। না, এই সকল বাস্তবতায় কিন্তু যেহেতু আমাদের এনবিআরের যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করে রাখি বরাবরই, সেই লক্ষ্যমাত্রা এনবিআর যখন বাস্তবায়ন করতে পারে না, তখন কিন্তু বিভিন্ন খাত থেকে সরকারকে ঋণ সরবরাহ করতে হয়। সেই ঋণের বোঝা কিন্তু আলটিমেটলি দেখা যায় যে জনগণের উপরে বর্তায়, যা মূল্যস্ফীতিতে এক ধরনের প্রভাব ফেলে, যা মানুষের সামগ্রিক জীবনযাপনের উপরে একটি প্রভাব ফেলে। আসলে রাজস্ব আহরণই বড় চ্যালেঞ্জ, এবং রাজস্ব আহরণ যদি সরকারের পরিকল্পনা অনুযায়ী করতে পারে, তাতে হয়তো এই বাজেট বাস্তবায়ন অনেকাংশে সম্ভব। নাজিয়াত, সংসদ সদস্যরা আমরা দেখছি অনেকেই অধিবেশন কক্ষে ঢুকছেন এবং সকাল থেকে অনেকে চলে এসেছেন। বিশেষ করে মন্ত্রিপরিষদের সদস্য যারা, তারা আগে থেকে চলে এসেছেন। মন্ত্রিপরিষদের বৈঠক এখানে ছিল এবং রেওয়াজ অনুযায়ী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কালো ব্রিফকেস নিয়ে অধিবেশনে ঢুকবেন, এবং সেখানে যদিও সেই ব্রিফকেসের মধ্যে টাকা থাকে না, কিন্তু রেওয়াজ অনুযায়ী তিনি ব্রিফকেস নিয়ে ঢুকবেন এবং সংসদে তার বাজেট উপস্থাপন করবেন, বাজেট প্রস্তাব করবেন, এবং প্রায় মাসব্যাপী এই বাজেট নিয়ে আলোচনা হবে এবং তারপর মাস শেষে এই বাজেট হয়তো সংশোধন আকারে সেটি পাশ হবে। এবং এর মধ্যে আপনি জানেন যে বিরোধী দল একটি ছায়া বাজেট দিয়েছিল, বিরোধী দল তাদের প্রস্তাবনাগুলো জানাবে, তাদের প্রতিক্রিয়া জানাবে, এবং একই সাথে সিপিডি সহ বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো আছে, বিভিন্ন যে আর্থিক সংগঠনগুলো আছে, তারাও তাদের প্রতিক্রিয়া জানাবে এবং সেই অনুযায়ী বাজেটে সংশোধন আসার সুযোগ রয়েছে। মাসব্যাপী এই নিয়ে আলোচনা হবে এবং সংসদ মূলত এই 1 মাস এই বাজেট নিয়ে এখানে আসলে জমজমাট অবস্থান থাকবে। আমরা আজকেও এখানে বাজেট উপস্থাপন শেষে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের প্রতিক্রিয়া জানাবেন। আমাদের সহকর্মীরা থাকবে, পরবর্তী সংবাদেও আপনার সাথে যুক্ত হব। নাজিয়াত।